এ রাজ্যে যদি বড় শিল্প কারখানা তৈরি হতো, বড় বিনিয়োগ আসতো, তাহলে বেকার ভাতার জন্য নয়, এই লক্ষ লক্ষ বেকার ছেলেমেয়েরা এই দীর্ঘ লাইন দিত চাকরি পাওয়ার জন্য। সেই দিকে কি আদৌ এগোচ্ছি আমরা? এই প্রশ্ন কিন্তু উঠবেই। যাই হোক, আমার পরের বক্তা নন্দিনী ভট্টাচার্য। নমস্কার, শুভ সন্ধ্যা। এতক্ষণ ঠিক বুঝতে পারছিলাম না কবি সম্মেলনে আছি না নির্বাচনী প্রচারের সভায়, ধন্দে পড়ে গেছিলাম। সভা শেষে বলতে উঠেছি। তো আজকে সাধারণ মানুষের জন্য কথা বলতে এসেছি। তার একটা বড় সুবিধে আছে জানেন, যেটা কুণালদা, আমি বা শুভময়দা বুঝতে পারছিলাম, কারো তাবেদারি করতে হয় না। ওই আমার নির্বাচনী প্রচার সভা বানাতে হবে না এটাকে, এটা আমাদের একটা সুবিধে। আর যেটা আজকে ট্যাগলাইনের, ওইখান থেকেই যাব প্রথমে। যে আজকে ট্যাগলাইনের যে প্রথম বক্তব্য ছিল যে ফাইল চুরি, তো ফাইল চুরি নিয়ে সমীরদা, পার্থদা প্রথম থেকে বলছিলেন, আবার দেবজিৎদা, শঙ্করদাদের একদম আলাদা বক্তব্য ছিল যে ফাইল চুরি একটা সাবজুডিস ব্যাপার। কিন্তু এই ফাইল চুরিতে আপনার কালকে একটা ডেট আছে, আপনারা অবাক হবেন না যদি হঠাৎ শোনেন যে এরকম কিছু ঘটেনি, সেরকম একটা কোনো ব্যাপার না, খুব একটা হালকা ব্যাপার হয়ে গেল। এখানে আমি একটা কথা বলবো, সমীরদা বলছিলেন না যে কোনো নির্বাচনের আগে আমাদের এখানে সিবিআই, ইডি সবাই হানা দেন, পরপর বলছিলেন 19, 21, 24। তো আমাদের কি হয়েছে বলুন তো, আসলে আমরা সাধারণ জনগণ তো বুঝি কম, মানে আমাদের যেটা দেখি আমরা সেটাতেই আমরা বুঝতে পারি, রাজনৈতিক গভীর খেলাগুলো বুঝে উঠতে পারি না। এখন হঠাৎ মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে দেখবেন একটা সেটিং এর কথা ওঠে, আজকাল মনে হতে শুরু করেছে যে এটা আবার রাজনৈতিক সুবিধে দেবার জন্যই এরকম হয় না তো। যেরকম ধরুন এই নির্বাচনের আগেই একটু পাঠাতে শুরু করলাম সিবিআই আর ইডি, এরা হইচই হইচই, কারণ দেখবেন এর কিন্তু খুব একটা ফলাফল কিছু পাওয়া যায় না। মাঝে মাঝে আবার বিরোধী দলও নিজেদের মধ্যে সন্দিহান হয়ে পড়েন যে কি হলো, কিছু তো হচ্ছে না, মানে এরকম কিছু হচ্ছে না, ওনাদের নেতারাও বলতে শুরু করেন। তো আজকাল আমাদের সাধারণ জনগণের কিন্তু মনে হতে শুরু হয়, তাহলে শাসক আর বিরোধী দলের মধ্যে, মানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের কি সেটিং চলছে, এরকম একটা হচ্ছে, হইচই হচ্ছে, আমরা ভাবছি কিছু একটা হবে, শেষ পর্যন্ত কিছু হয় না। অর্থাৎ তাহলে কি খানিকটা অ্যাডভান্টেজ দেওয়ার জন্য এরকম কিছু হলো? আবার বলছি, আমরা সাধারণ জনগণ, আমাদের মধ্যে কিন্তু এরকম একটা মনে হওয়ার প্রবণতা তৈরি হয়। আমি জানি না আপনারা কি বলবেন, কিন্তু আমাদের কিন্তু এটা মনে হতে আজকাল শুরু হয়েছে। কারণ আমরা যখন দেখুন একটা সিবিআই বা ইডি যখন রেড হয়, আমরা দেখবেন সকাল থেকে খুলে দেখছি, আমাদের কিন্তু মনে হয় যাক এবার তাহলে বোধহয় কিছু রাঘব বোয়াল জালে পড়বেন। আমরা ভাবতে থাকি, ও মা, শেষ পর্যন্ত দেখি কিছুই হয় না। সারাদিন আমরা ওটাই দেখছি, শেষ পর্যন্ত কিছু নেই। দুদিন ধরে রেড হচ্ছে, তারপরে কিছু নেই। তখন এরকম একটা হওয়ার সম্ভাবনা থেকেই যায়, এবং আমরা এটা নিয়েই ভাবতে অভ্যস্ত হয়েছি। এবং আমরা আজকাল জানেন ব্যাপারটা কি রাখালের বাঘ ডাকার মতো হয়ে গেছে জানেন, ওই হওয়ার পরে আমরা শেষ পর্যন্ত জানি আর কিছু হবে না। তাই আজকাল মনে হয় এই সেটিং তত্ত্বটা বোধহয় খানিকটা সত্যি। কারণ এরকম টক শোতে এসে একে অপরের সঙ্গে এরকম গা গরম করা বক্তৃতাও যেমন দেওয়াটা সত্যি, তেমনি ওটাও সত্যি। এবার আসি লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা, কারণ তার পরেরটায় কথাটাই ওটা ছিল। শঙ্করদা লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে যা যা বলছিলেন, আমি কিন্তু অন্য কথা বলবো। অবশ্যই লজিক্যাল ডিসক্রিপেন্সি, উনি যেমন বলছিলেন 389 জনের বাবা একজন, তেমনি আমি কতগুলো উল্টো কথা বলবো। আবার ওদিকে পার্থদা বলছিলেন অমর্ত্য সেনকে কেন ডেকে পাঠানো হয়েছে, মোহাম্মদ শামীকে কেন ডেকে পাঠানো হয়েছে, বা নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারকে কেন ডেকে পাঠানো হয়েছে। নিশ্চয়ই তো, কিন্তু আমি তো বলবো অনেক সাধারণ মানুষ যারা বহু বছর ধরে এদেশের বা এই রাজ্যের বাসিন্দা, যাদের বাবা, দাদু, তার দাদু এখানে রয়েছেন, তারা কি তাহলে মানুষ নন? তাহলে তাদেরকে ডেকে পাঠানো যায়? যাদের আদি বাড়ি, তার সবকিছু এখানে, তাহলে তাদের ক্ষেত্রেও তো প্রশ্ন উঠতে পারে, তাদেরকে কেন ডেকে পাঠানো হয়েছে? কাউকে 5 বার ডেকে পাঠানো হওয়ার পরে তার ঠাকুরদার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে কেন? ঠাকুরদার বার্থ সার্টিফিকেট মানে বুঝতে পারছেন তো ব্যাপারটা কিরকম? কারণ তখন কিন্তু কোট আনকোট সবকিছু হোম ডেলিভারি হতো, তখন বার্থ সার্টিফিকেট পাওয়া যায়। আচ্ছা, এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি নয় বলে আপনাদের মনে হয়? আবার ওই যে যেটা বললাম, ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায়, তার জন্য হয়রানির এক শেষ। আচ্ছা, চন্দ্রর একটা মানে স্টপ রয়েছে আর কোথাও নেই, হয়তো আপনার যেই প্রামাণ্য তথ্য আপনি নিয়ে গেছেন সেখানে হয়তো ওই ফুটকিটা নেই আর ওনার কাছে আছে, সেজন্য আপনার হয়রানি হচ্ছে। তো এগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি নয় আপনারা বলতে চান? ওনারা সবকিছুতেই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গার ভূত দেখছেন বলে কোথাও লজিক্যাল ডিসক্রিপেন্সি ব্যাপারটা সত্যি হবে না? এগুলো তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সি নয়? সাধারণ মানুষকে এই হয়রানির অধিকার তাহলে আছে আপনারা বলতে চান? আমরা জনগণ কিন্তু মনে করি নেই, আমরা একদম মনে করি এটা নেই।
কারণ একজন মানুষকে 5 বার ঘোরানোর পরে যখন তার ঠাকুরদার বার্থ সার্টিফিকেট চাওয়া হয়, তখন আমরা মনে করি সেটা হয়রানি। কারুর এক ছবি 3 বার নেওয়ার পরে যখন বলা হয় আপনার পেছনের ছবিটা যথেষ্ট সাদা নয়, আপনাকে আবার আসতে হবে, তিনি কাজ করেন হয়তো কলকাতায়, তার বাড়ি হয়তো চাকদায়, তাকে 3 বার 4 বার করে ডেকে পাঠিয়ে যখন হয়রানি করা হয়, সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। এবং এর জন্য প্রতিবাদ ছিল, আছে এবং থাকবে, সেটা আপনারা যে যাই মনে করুন না কেন। সাধারণ জনগণের তরফে এই প্রতিবাদ থাকবে সব সময়। এবং এই তরজায় কিন্তু সেই নাকাল হচ্ছেন সাধারণ জনগণ। আপনারা সারাক্ষণ অনুপ্রবেশকারীর ভূত দেখছেন, কিন্তু আমরা সাধারণ জনগণ নাকাল হচ্ছি, যারা আমরা কোশ্মিনকালে অনুপ্রবেশকারী ছিলাম না। এবং এই লিস্ট বাদ যাবার পরে আপনারাও মনে রাখবেন, আপনাদের কিন্তু দায় থাকবে কতজন রোহিঙ্গা, কতজন অনুপ্রবেশকারীকে আপনারা বাদ দিতে পারলেন, যেই আপনারা মনে করেছিলেন গর্তের মধ্যে কার্বলিক অ্যাসিড ঢেলে দেওয়ার পরে কিলবিল কিলবিল করে সব বেরিয়ে আসছে। শুভময় ধার ভাষায় বলবো, আবার এক্ষুনি আমাকে ওই তিনু মাকু এগুলো বলে দেখে দেবেন না, কারণ আপনাদের ভাষায় তো অন্য কিছু বললেই আমরা দেশদ্রোহী। এগুলো দেখে দেবেন না, কারণ আমরা কেউ তাই নই। আমরা সাধারণ জনগণ, আমাদের এই প্রশ্নগুলো ছিল, আছে এবং থাকবে। কেমন? আর এরপর ধর্মের কথায় আসি। আমরা এতকাল ছোটবেলা থেকে জেনে এসেছি কি বলুন তো, ধর্ম মানে যা আমাদের ধারণ করে রাখে। আজকে অনেক বড়বেলায় বা বুড়ো হওয়ার মুখে এসে শিখতে বসলাম ধর্ম, যেটাতে নিয়ে বেশাতি হয় সারাক্ষণ। আর মজার বিষয় জানেন, ভারতবর্ষের মতন একটা দেশে এসে দেখলাম ধর্মটা শুধু ভাগ হয়ে গেল হিন্দু আর মুসলিমে। কেন? ভারতবর্ষে তো খ্রিস্টান আছেন, বৌদ্ধ আছেন, শিখ আছেন, জৈন আছেন, কই তাদের কথা তো আপনারা বলেন না। ভারতবর্ষটাকে ভাগ করে দিলেন হিন্দু আর মুসলিমে, শুধু মন্দির আর মসজিদের কথা হচ্ছে। কেন? চার্চ, গুরুদ্বারা বা অন্য কিছুর কথা হচ্ছে না তো, কেন বলুন তো? মানে আপনারা কিন্তু ধরেই নিয়েছেন শুধু এই দুটো ধর্ম আছে ভারতবর্ষে। কিসের জন্যে? এরকম তো কথা ছিল না। ভারতবর্ষ চিরকাল তো সর্বধর্ম সমন্বয়ের দেশ। তাহলে আমরা এই বাড়িটা মানবো কেন? সাধারণ জনগণের কথা বলছি। আমি আজকে জানতে চাই যে সাধারণ জনগণ কি এগুলো চান, চেয়েছেন কোনোদিনও? আমার তো ব্যক্তিগত বিশ্বাস, সাধারণ জনগণ যে কোনো ধর্মের উগ্রবাদিতার বিপক্ষেই ছিলেন চিরকাল, আজও তাই থাকবেন। আমি তো আজকে সাধারণ জনগণের কাছে প্রশ্নের উত্তর চাই, যে আমরা যারা সাধারণ জনগণ, যারা কোনোদিন ধর্মের বেশাতি করতে চাইনি, তারা হিন্দু বলুন, মুসলিম বলুন, শিখ বলুন, জৈন বলুন, খ্রিস্টান বলুন, সব ধর্মের উগ্রবাদিতার বিপক্ষেই কথা বলেছি চিরকাল। আমরা শান্তিতে থাকতে চেয়েছি, সবাই একসঙ্গে থাকতে চেয়েছি। আমরা কোনোদিন জানিনি যে এখানে এই জিনিসগুলো হবে। আজকে আপনারা সারাক্ষণ যে কথাগুলো বলতে চাইছেন, যে কথাগুলো সবার মধ্যে ঢোকাতে চাইছেন এবং সেটা নিয়ে রাজনীতি করতে চাইছেন। কারণ একটা কথা জেনে রাখবেন, আপনারা যে রাজনৈতিক দলই হন না কেন, অনেক পরিমাণে ধান্দাবাজ এবং সবসময় চেষ্টা করেন লোকে ভুল বোঝাতে এবং নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝেন না। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনারা কিন্তু নিজেদের স্বার্থ ছাড়া একটা পাও বাড়ান না। আপনারা কোনোদিন কোশ্মিনকালে জনগণের কথা ভাবেননি, কোনোদিন ভাবেননি। কিসে মানুষের ভালো হবে ভাবেননি, যেরকম কুণালদা বলছিলেন। আজকে এদেশের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, মানুষের অধিকার নিয়ে আপনারা কোনোদিন ভেবেছেন? এখানে মানুষের বেসিক অধিকারগুলো কিভাবে লঙ্ঘিত হয় কোনোদিন ভেবেছেন? আজকে যে শুনুন, আমি পুরুষ মানুষ নিয়ে কাজ করি, কিন্তু আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, যে এই নারীর অধিকার নিয়ে আপনারা এত বড় বড় কথা বলেন, এদেশে সেই বেসিক নারীর অধিকার নিয়ে সত্যি সত্যি কাজ হয়েছে? শিশুদের অধিকার নিয়ে কাজ হয়েছে? সিনিয়র সিটিজেন নিয়ে আপনারা কিছু ভেবেছেন? খালি বড় বড় কথা বলেন। পুরুষ মানুষ তো ছেড়ে দিন, বানের জলে ভেসে এসছেন, তাদের দিকে কেউ তাকাননি আপনারা কোনোদিনও। কারোর জন্য ভেবেছেন আপনারা সত্যি সত্যি? বেসিক যে অধিকারগুলো মানুষের, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, কতটুকু ভেবেছেন আপনারা এই নিয়ে কোনো রাজনৈতিক দল? আপনারা শুধু নিজেদের স্বার্থসিদ্ধি ছাড়া কিচ্ছু ভেবেছেন? সেই জন্য আজকে যে ট্যাগ লাইন, সত্যিই তো তাই। আপনারা, আর এখন একটা নতুন তার মধ্যে জুড়েছে মন্দির মসজিদ। আপনারা একটা ভোট আসলেই তার আগে এগুলো শুরু করেন, যাতে ভোটটা পাওয়া যায়। কিভাবে ভোটটা পাওয়া যায়, তখন শুরু হয়ে যায় তার তরজাটা। সেই তরজায় জনগণ গেলেন, থাকলেন, বাঁচলেন, মরলেন, আপনাদের কিচ্ছু আসে যায় না। আপনারা কোনোদিন আমাদের নিয়ে ভাবেননি। আমাদের সন্তান সন্ততি, আমরা কিভাবে থাকবো, আমরা বাঁচবো, আমরা মরবো, কিছু আসে যায় না তো আপনাদের। আপনাদের গদিটা ঠিক থাকলেই হলো। সে যে কোনো দল, যে কোনো দল, কেন্দ্র বলুন, রাজ্য বলুন, সব জায়গায়। কাজে এগুলো আপনাদের বুঝতে হবে কিন্তু, যে আজকে সাধারণ এবং আমি একটা কথা বলবো, যেটা শুভময়দা বলছিলেন না, যে লাইনে দাঁড়ান, অনেক আগে সনৎ সিংহ গেয়ে গেছেন, লাইন লাগাও, লাইন লাগাও। আজও আমরা সেই লাইন লাগাচ্ছি, কিন্তু আমি শুভময়দার মতন কাকুতি মিনতি করব না। আমি বলবো জনগণকে বুঝতে হবে, আমরা লাইন দেব না। আমরা আমাদের অধিকার বুঝে নেব। আমরা যদি ট্যাক্স দিই, আমাদের পরিশ্রমে যদি এই দেশ চলে, তাহলে আমরা কেন কাকুতি মিনতি করব? আমরা তো তা করব না। আমরা আমাদের প্রত্যেকটা জিনিস বুঝে নেব। তাই আপনাদের এটা বুঝতে হবে যে আপনাদের যা কিছু, আপনাদের যাবতীয়
এই যে মাইনে থেকে বলুন, আপনাদের যা কিছু বারবারন্ত, যা কিছু নীল গাড়ি লাল গাড়ি, যা কিছু সুবিধে সব কিন্তু আমাদের ওপর দিয়ে চলে। কাজে আপনাদের কিন্তু ভাবতেই হবে আমাদের কথা। তা যদি না ভাবেন তাহলে আমাদের ভাবতে হবে আমরা কি করব। এবং আমি তার জন্য বলবো না জনগণকে আপনারা হাত জোড় করুন, আমি বলবো আপনারা মাথা উঁচু করুন। আপনারা চিন্তা করুন এবার ভোট বাক্সে ভোট দেবার আগে যে সত্যি সত্যি কাকে ভোটটা দেওয়া যায়, এবং সেই ভোট দেওয়ার পরে নিজেদের অধিকার আদায়ের চেষ্টা এবার নিজেরা করুন, হাত জোর করে কাকুতি মিনতি করে না, কারণ এটা আপনার অধিকার। এগুলো পাবার জন্য আপনাদেরকেই লড়াই করতে হবে, কেউ কিছু করে দেবে না। সেজন্য মাথা উঁচু করে বাঁচুন। আর আপনাদেরও বলতে চাই, যারা এই রাজনৈতিক দল সারাক্ষণ এই জিনিসগুলো করছেন রাজ্যের ভালোর জন্য, কখনো কোনোদিন আপনারা একসঙ্গে হাত মিলিয়েছেন যে এটা আমাদের রাজ্যের ভালো, এই জন্য আমাদের সব বিরোধ ভুলে একত্রিত হওয়া উচিত? কোনোদিন আজ পর্যন্ত মেলাতে পেরেছেন? আজ পর্যন্ত টিল ডেট, আমি শুধু পশ্চিমবঙ্গের কথা ধরছি, তার ইতিহাসে যে এটাতে আমাদের রাজ্যের ভালো হবে, চলুন আমরা সব দল বিভেদ ভুলে একত্রিত হই, কোনোদিন পেরেছেন আজ পর্যন্ত হতে? কোনোদিন তো আপনারা পারেননি। তার মানে রাজ্যের মানুষের কথা আপনারা কোনোদিন ভাবেননি, নিজেদের স্বার্থ ছাড়া জিয়ে রাখতে চেয়েছেন সবকিছু। তাহলে জনগণকে এটা বলতে চাই যে আপনারা মাথা তুলে দাঁড়ান, আপনাদের অধিকার আপনাদের বুঝে নিতে হবে কড়ায় গন্ডায়। আর সমস্ত রাজনৈতিক দলকে বলতে চাই যে জনগণ কিন্তু সবার ওপরে, জানেন তো। এই জনতা জনার্দন যদি কোনোদিন মনে করেন যে আপনাদেরকে আর এটা করতে দেবেন না, সেদিন আপনাদের জন্য কিন্তু সমূহ বিপদ। আর সেদিন যদি সত্যি এসে দাঁড়ায় রেভলিউশন, জানেন তো এভাবেই আসে, কিন্তু বিদ্রোহ কিন্তু হঠাৎ করে একদিন দৌড়ে চলে আসে না, ওটা এভলিউশনের মতোই হয়। কাজে সেদিন কিন্তু বড় ভয়ঙ্কর। কাজে তাই বলেন একটা বাংলা কথা, সাধু সাবধান। আপনারাও কিন্তু একটু সাধু সাবধান হন। এই ধর্মীয় বিভেদ, হিন্দু ধর্ম তো একটা আফিমের মতন। শিক্ষা খাতে খরচা কমিয়ে দিলেন কেন্দ্রীয় সরকার, কেন? মানুষ যত বেশি জানে তত কম মানে, তাই মানুষকে কম জানাতে চাইছেন, তাহলে বেশি মানবে আপনাকে। সেজন্যে কাজে সবকিছু মিলিয়ে আমার মনে হয় আপনাদেরও এবার একটু ভাবা উচিত। এই ধর্মের আফিম পড়িয়ে মানুষকে এই সব কিছু থেকে একটা তালগোল পাকিয়ে দিয়ে সবে জনতা যত এর থেকে দূরে থাকে, কিছু বুঝতে না পারে, জনতাকে যত অশিক্ষিত করে রাখা যায়, কিন্তু এই দিনটাও কিন্তু সবসময় থাকবে না, এটা আপনাদের বুঝতে হবে। জনগণকে বেশি দিন বোকা বানিয়ে রাখা যায় না। আপনারা বোধহয় সেই খেলাতেই মেতেছেন। আমার মনে হয় এই খেলাটা খুব বেশি দিন চলবে না। সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। কেমন? ধন্যবাদ নন্দিনীদি। আমি